আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ। এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য বোর্ড এমসিকিউ সলভ ক্লাস আমরা গতানুগতিকভাবে নিচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রাণীবিজ্ঞান 11 নম্বর চ্যাপ্টার জিনতত্ত্ব বিবর্তন ক্লাসটা নিব। তোমরা যারা লাইভে আসছো তারা একটু কমেন্ট করে জানাবা যে আমার বোর্ডটা এবং ভয়েসটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। আর সবাই একটু তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু লিঙ্কটা শেয়ার করে দাও। ক্লাসের লিঙ্কটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও। আশা করি বোর্ড এবং সাউন্ড সব ক্লিয়ার আছে। আমরা আর 1 মিনিট সময় নিব, ক্লাস শুরু করব এখনই। জাস্ট 1 মিনিট সময় নিব। এবং জিনতত্ত্ব এবং বিবর্তন চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ডে বোর্ডে বলো এবং অ্যাডমিশনে বলো, সবসময় এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ অবশ্যই আসে। হ্যাঁ, এমসিকিউ আসে, ঠিক আছে। তার মানে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ভাইটাল একটা চ্যাপ্টার। আমরা একদম অন শর্ট ক্লাস হলে কি হবে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার, এবং এমসিকিউ যাতে তোমরা খুব দ্রুত সলভ করতে পারো সেই ধরনের ট্রিক্সগুলো আমি আজকে শেখাই দিব। ওকে। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার যে খুব জটিল কোনো এমসিকিউ আসে এমন না। হ্যাঁ, তোমার কমন জায়গাগুলো থেকে এমসিকিউগুলো আসবে। সেজন্যই তোমাকে একটু অবশ্যই বোর্ডের এমসিকিউগুলো সলভ করতে হবে যে কোন জায়গাগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো অবশ্যই অবশ্যই তোমাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে সলভ করতে হবে, বুঝে বুঝে সলভ করতে হবে। হ্যাঁ, বুঝে বুঝে সলভ করতে হবে, মুখস্থ করা যাবে না। কারণ এই চ্যাপ্টার থেকে আমি একটু আগে বোর্ডের এমসিকিউগুলো দেখতেছিলাম যে আনকমন কোনো জায়গা নাই যে এখান থেকে আসে, সব কমন জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে। সো ভয় পাওয়ার কিছু নাই। আমরা চেষ্টা করব তোমাদের যে জায়গাগুলো থেকে সমস্যা আছে, যে জায়গাগুলো তোমাদের একটু বুঝতে বা ধরতে অসুবিধা হয়, সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়ার। ওকে। সো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তোমরা যারা আসো একটু কমেন্ট করে জানাও যে কে কোন কলেজ থেকে আমার লাইভটা দেখতেছো এবং সব কিছু ওকে কিনা, সাউন্ডটা ওকে কিনা। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। হ্যাঁ, আমরা এখনই শুরু করি। দেখো, তোমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে নিচের কোন ধরনের মিলনে সকল পুত্র বর্ণান্ধ হবে। সকল পুত্র কি হবে বলো তো, কি বলছে? সকল পুত্র বর্ণান্ধ হবে। তাহলে সকল পুত্র বর্ণান্ধ হওয়ার জন্য আমাদের এক্সি হতে হবে। হ্যাঁ, তাহলে তোমার বর্ণান্ধ হতে গেলে তোমার সকল পুত্র বলছে, তাহলে বাবা বর্ণান্ধ হওয়াই লাগবে। হ্যাঁ, বাবার ক্ষেত্রে কি হতে হবে? বর্ণান্ধ হতে হবে। এবং মার ক্ষেত্রেও তোমার অবশ্যই কি হওয়া লাগবে বলো তো? অবশ্যই বর্ণান্ধ হতে হবে। মার ক্ষেত্রেও বর্ণান্ধ হতে হবে। কিভাবে তোমাকে একটু আমি দেখাই, ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তাহলে সকল পুত্র বর্ণান্ধ হবে। পিতা স্বাভাবিক হলে কখনোই হবে না বর্ণান্ধ। হ্যাঁ, পিতা স্বাভাবিক হলে হবে না। কারণ পিতার স্বাভাবিকের ক্ষেত্রে কি বলতো, তোমার এক্স ওয়াই। তাহলে তোমার এক সাইডের পিতা যদি স্বাভাবিক থাকে তাহলে এক সাইডের এক্স কিন্তু আচ্ছা, ও পুত্র বলছে না, সরি আমি এক্সি দিয়ে বলছি। পুত্র মানে কি এক্সি ওয়াই। হ্যাঁ, এক্সি ওয়াই পুত্র সন্তান, সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে। আচ্ছা, এটা আমি একটু করে দেখি। হ্যাঁ, তোমাদের একটু করে দেখি। আচ্ছা, তাহলে তোমার কি বলছে বলো তো? এক্সি ওয়াই, এটা হচ্ছে তোমার সন্তানের ক্ষেত্রে তোমার বর্ণান্ধ হবে এবং সকল সন্তানই বর্ণান্ধ হতে হবে। এক্সি ওয়াই। হ্যাঁ, তাহলে তোমার এদের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে দেখো, মার ক্ষেত্রে তোমার কি হওয়া লাগবে বলো তো? আমরা যদি ক্রস করে দেখি,
তাহলে তোমার মা কিন্তু তোমার কি হইলে হচ্ছে পিতা বর্ণান্ধ মা বাহক, পিতা বর্ণান্ধ মা বাহক, একজন কমেন্ট করছে। আচ্ছা দেখি আমরা, পিতা বর্ণান্ধ তার মানে এক্স সি ওয়াই, মা বাহক তার মানে কি হবে এক্স সি এক্স। আমরা যদি করে দেখি, দেখো এক্স সি হচ্ছে, হ্যাঁ, তারপরে এক্স সি এক্স হচ্ছে, এটা কন্যাদের ক্ষেত্রে এক্স সি ওয়াই হচ্ছে, আবার এক্স ওয়াই হচ্ছে, তাহলে কিন্তু হলো না, বুঝছো? তাহলে কিন্তু এটা কিন্তু হলো না, বুঝা গেছে? দেখো সবাই কিন্তু হলো না। তাহলে তোমার অবশ্যই মার ক্ষেত্রে কি হওয়া লাগবে বলো তো? আমাদের মার ক্ষেত্রে অবশ্যই বর্ণান্ধ হতে হবে। বাবা স্বাভাবিক হলেও সমস্যা নেই, বাবা যদি তোমার স্বাভাবিক হয় তাও কিন্তু সমস্যা নাই। দেখো এক্স সি ওয়াই, তাহলে অবশ্যই তোমার মার ক্ষেত্রে কি হওয়া লাগবে? মা বর্ণান্ধ হতে হবে। হ্যাঁ, মা বর্ণান্ধ পিতা স্বাভাবিক, তাহলে উত্তর হবে একের এক, একের এক। ক্লিয়ার? একের এক। ওকে, একের এক। আশা করি তুমি বুঝতে পারছো যে কোন ওয়েতে সলভ করতে হবে। ক্যারোলাস লিনিয়াস এর অবদান সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে? বিবর্তন। দেখো বিবর্তনের জনক ছিল এম্পেডোক্লিস, ডারউইন না কিন্তু। বিবর্তনের জনককে বাচ্চারা এম্পেডোক্লিস, বিবর্তনের জনক। হ্যাঁ, এবং বংশগতিবিদ্যার জনককে? বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। আর শ্রেণীতত্ত্ব আমরা জানি লিনিয়াস কি করছিল বলতো? দ্বিপদ নামকরণের জনক। তাহলে শ্রেণীতত্ত্ব নিয়ে সবচেয়ে বেশি অবদান করছে কে? ক্যারোলাস লিনিয়াস। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার পরিব্যক্তি মতবাদ কে দেন? পরিব্যক্তি মতবাদ দেখো ভাইজম্যান। আচ্ছা দেখো ভাইজম্যান দেয় জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদ। ভাইজম্যান কি দেয় বলতো? জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদ, মনে রাখবা। ভাইজম্যান কি দেয়? জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদ, বা এটার আর একটা নাম আছে নব্য ডারউইনবাদ। তাহলে ভাইজম্যান কি দেয়? জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদ বা নব্য ডারউইনবাদ। ডারউইন সে দেয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইন কি দেয়? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তার একটা বিখ্যাত বই আছে, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ল্যামার্ক দেয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ল্যামার্ক কি দেয়? ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দেয়, এবং ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক। ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দেয়, ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক। এবং ল্যামার্ক প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করছে, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, এই দুই ভাগে ভাগ করছে। তাহলে পরিব্যক্তি মতবাদ দেয় ভ্রিস। পরিব্যক্তি মতবাদ কে দেয়? ভ্রিস, বা এটাকে তুমি মিউটেশন থিওরি বলতে পারো। মিউটেশন থিওরি বা পরিব্যক্তি মতবাদ কে দেয়? ভ্রিস দেয়। তোমরা এইটাই তুমি আরেকজন বিজ্ঞানীর নামের সাথে তুমি পালট করে ফেলবা, কার্ল ভন বেয়ার। সে দেয় ভ্রূণতত্ত্বীয় মতবাদ। কে দেয় বলতো? কার্ল ভন বেয়ার। এই যে ভ দিয়ে মনে রাখবা, ভ্রূণতত্ত্বীয় মতবাদ দেয়। হ্যাঁ, আর ভ্রিস দেয় পরিব্যক্তি মতবাদ। ভ্রিস কি দেয় বলতো বাচ্চারা? পরিব্যক্তি মতবাদ দেয়। ভ্রিস পরিব্যক্তি মতবাদ দেয়। ভ্রিস কি দেয়? পরিব্যক্তি মতবাদ দেয়। ওকে, ভ্রিস দেয় পরিব্যক্তি মতবাদ, আর কার্ল ভন বিয়ার দেয় ভ্রূণতত্ত্বীয় মতবাদ। ওকে, আচ্ছা হেকেল দেয় পুনরাবৃত্তি মতবাদ। হেকেল কোন মতবাদ দেয়? পুনরাবৃত্তি মতবাদ। এগুলো একটু তোমরা এক জায়গায় লিখে রাখবা, পুনরাবৃত্তি মতবাদ দেয়। হেকেল কি মতবাদ দেয়? পুনরাবৃত্তি মতবাদ। এরপরে আমরা তোমার ল্যামার্ক আর ডারউইন এই দুটো আমরা একসাথে পড়ি। হ্যাঁ, তোমার ল্যামার্ক দেয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ল্যামার্ক থেকে আমাদের অনেকগুলো পয়েন্ট পড়তে হবে। ল্যামার্ক কি দেয়? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক। ল্যামার্ক কোন শব্দের প্রবর্তক? বায়োলজি শব্দের প্রবর্তক। ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক। ল্যামার্ক মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীতে ভাগ করে। প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করে, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, এই দুই ভাগে ভাগ করে।
মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, এই দুই ভাগে ভাগ করে। এবং ল্যামার্কের একটা বিখ্যাত বই আছে, বইটার নাম ফিলোসোফিয়া জুওলজিক। ফিলোসোফিয়া ফিলোসোফিয়া জুওলজিক জুওলজিক এটা মেডিকেলে আসছিল, ফিলোসোফিয়া জুওলজিক। এবার আসি আমরা ডারউইন। ডারউইন ডারউইন কি দিছিল বলতো? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। প্রাকৃতিক নির্বাচন মতবাদ। প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তার বিখ্যাত বইয়ের নাম আছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এবার ব্যাকক্রস, তাহলে এটা তো বুঝে গেছো। ব্যাকক্রস, ব্যাকক্রস মানে হচ্ছে F1 অথবা F2 জনুর সাথে মাতৃবংশীয় প্রচ্ছন্নজীবের ক্রস। কি বললাম বলো তো? F1 এবং F2 জনুর সাথে মাতৃবংশীয় প্রচ্ছন্নজীবের ক্রস, মানে প্যারেন্টসের ক্রস। ব্যাকক্রস হচ্ছে F1 এবং F2 এর সাথে তোমার পিতামাতার মধ্যে ক্রস। F1 এবং F2 এর সাথে কার ক্রস? পিতামাতার মধ্যে ক্রস। হ্যাঁ, তাহলে ব্যাক ক্রসের ক্ষেত্রে যেটা মাথায় রাখবা, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ব্যাক ক্রস, আর একটা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস হচ্ছে F1 অথবা F2 এর সাথে মাতৃবংশীয় প্রচ্ছন্নজীবের ক্রস। এটা হচ্ছে টেস্ট ক্রস, মাতৃবংশীয় প্রচ্ছন্নজীবের ক্রস। আর ব্যাক ক্রস হচ্ছে F1 এর সাথে পিতা বা মাতার ক্রস, মানে প্যারেন্টসের ক্রস। সহজ ভাষায় F1 এর সাথে কার ক্রস? প্যারেন্টসের ক্রস। F1 এর সাথে প্যারেন্টসের ক্রস। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তোমার 1 নাম্বারটা তো হবে না। হ্যাঁ, তাহলে 2 আর 3 হবে। তাহলে 4 এর কত হবে? সি উত্তর হবে, 4 এর সি। একটু আগে কিন্তু এটা পড়াইছি। 5 নাম্বারটা কোন বিজ্ঞানী প্রাণী জগৎকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই প্রাণীতে দুই ভাগে বিভক্ত করেন? ল্যামার্ক। তোমার মনে প্রশ্ন আসতে পারে অ্যারিস্টটল কি করছিল? অ্যারিস্টটল প্রাণীদেরকে লাল রক্ত বিশিষ্ট প্রাণী এবং লাল রক্তবিহীন প্রাণীতে ভাগ করছিল। মানে একটা আছে অ্যানাইমা আর একটা আছে ইনাইমা, এই দুইটা ভাগে ভাগ করছিল। ওকে, গেল। তাহলে অ্যারিস্টটলকে বলা হয় প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। আর রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে ম্যাক্রোগ্রাফিয়া। উইলিয়াম হার্ভে, ইনি হচ্ছে প্রাণী শারীরতত্ত্বের জনক। উইলিয়াম হার্ভে কিসের জনক? প্রাণী শারীরতত্ত্বের জনক। উইলিয়াম হার্ভে প্রাণী শারীরতত্ত্বের জনক। এবার আমরা চলে আসি 6 নাম্বার। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে ভিন্ন পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে যে বিবর্তন ঘটে তখন তাকে আমরা বলবো অপসারী। নিকট এবং ভিন্ন পরিবেশ তখন সেটা হবে অপসারী। আর অভিসারী হবে একই পরিবেশ কিন্তু দূর সম্পর্কিত। একই পরিবেশ এবং দূর সম্পর্কিত হলে সেটা হবে অভিসারী। একই পরিবেশ এবং দূর সম্পর্কিত হলে তখন সেটাকে আমরা কি বলবো? অভিসারী। ওকে, আর এর উল্টাটা অপসারী। মানুষের কোন ব্লাড গ্রুপটি সার্বজনীন গ্রহীতা? মানুষের কোন ব্লাড গ্রুপটি সার্বজনীন গ্রহীতা? হ্যাঁ, দেখো এখানে সার্বজনীন গ্রহীতা তোমার এবি ব্লাড গ্রুপ। সার্বজনীন গ্রহীতা কি ব্লাড গ্রুপ? এবি। এবি ব্লাড গ্রুপে দেখো এ অ্যান্টিজেনও আছে আবার বি অ্যান্টিজেনও আছে, কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। বুঝা গেছে? কোনো অ্যান্টিবডি নাই। এখন অ্যান্টিবডি না থাকার কারণে আমরা এটা জানি যে সবসময় সেম অ্যান্টিজেন এবং সেম অ্যান্টিবডি সবসময় রিয়াকশন করে। হ্যাঁ, তাহলে এর গ্রুপে দেখো এ ব্লাড গ্রুপে এ ও বি উভয় অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। তাহলে ও যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, কারণ ওর শরীরে কোনো অ্যান্টিবডি নাই এবং অ্যান্টিবডি না থাকার ফলে কোনো রিয়াকশন হবে না। বুঝা গেছে? তাহলে সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি
আবার ও ব্লাড গ্রুপ দেখো কোনো অ্যান্টিজেন নাই কিন্তু উভয় অ্যান্টিবডি আছে। হ্যাঁ, উভয় অ্যান্টিবডি আছে। ও ব্লাড গ্রুপ আছে সার্বজনীন দাতা। ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। এবার আসি আমরা পরের প্রশ্ন। দেখো, রুবি ছবি আঁকতে গিয়ে দেখলো তার কাছে আকাশি রং নেই, মা সাদা আর নীল মিশিয়ে ওই রংটি পাবে। হ্যাঁ, উদ্দীপকের ঘটনার সাথে জিনতাত্ত্বিক পরিবর্তনের সাদৃশ্য রয়েছে। দেখো, এই প্রশ্নটা আমি একটু খেয়াল করি। তোমরা লাল ফুল আর সাদা ফুল নিয়ে ক্রস করে বেগুনি ফুল পাইছিলে না? বেগুনি ফুল। এবং এটা মেন্ডেলের একটা সূত্রের ব্যতিক্রম। কোন সূত্রের ব্যতিক্রম? প্রথম সূত্রের ব্যতিক্রম। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। কোন প্রকটতা? অসম্পূর্ণ প্রকটতা। মানে অসম্পূর্ণ প্রকটতা বলতে আমরা কি বুঝি? অসম্পূর্ণ প্রকটতা বলতে বুঝি, দেখো, পিতামাতার কোনো বৈশিষ্ট্য কিন্তু F1-এ আসে নাই। পিতামাতার কোনো বৈশিষ্ট্যই কিন্তু দেখো F1-এ আসে নাই। বোঝা গেছে? প্রথম বংশধরে আসে নাই। ঠিক আছে? সো পিতামাতা ব্যর্থ হয়েছে, এইটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এখন তুমি দেখো, এখানে সাদা নীল মিলে হয়েছে আকাশি। তাহলে F1-এ সাদাও পাই নাই আমরা, নীলও পাই নাই, আকাশি পাইছি। যদি সাদা আর নীল মিক্স পাইতাম তখন এটা হতো সমপ্রকটতা। যেহেতু সাদাও পাই নাই, নীলও পাই নাই, অন্য একটা কালার পাইছি, তাহলে এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে 8-এর উত্তর কত হবে? 8-এর উত্তর হবে বি। 8-এর উত্তর কত হবে? বি। হ্যাঁ, ওটা লাল সাদা মিলে গোলাপি হয়েছিল। হ্যাঁ, লাল সাদা মিলে কি হয়েছিল? লাল সাদা মিলে হয়েছিল গোলাপি। ভুল বললাম। হ্যাঁ, লাল সাদা মিলে কি হয়েছিল? গোলাপি। ঠিক আছে, লাল ফুল আর সাদা ফুল মিলে কি হয়েছে? গোলাপি ফুল হয়েছে। ওকে, এখন আসি আমরা পরের প্রশ্ন। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ জিনতাত্ত্বিক পরিবর্তন। আমরা প্রথমেই বললাম এটা কি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম। প্রথম সূত্রকে আমরা কি বলছিলাম বলতো? মেন্ডেলের প্রথম সূত্র একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস, এটাকে বলছিলাম আমরা মনোহাইব্রিড ক্রস। তাহলে উত্তর কি হবে? এটা মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন, বা এটাকে পৃথকীকরণ সূত্রও বলা হয়, বা জনন কোষ শুদ্ধতার সূত্র বলা হয়। হ্যাঁ, তাইলে তোমার কি হবে বলো তো? মনোহাইব্রিড ক্রস বা পৃথকীকরণ সূত্র বা জনন কোষ শুদ্ধতার সূত্র। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম কি কি একটু জেনে রাখবা। তাহলে দ্বিতীয় সূত্র অপর নাম আর তোমার পড়া লাগবে না। মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম কি? পৃথকীকরণ সূত্র, মনোহাইব্রিড ক্রস বা পৃথকীকরণ সূত্র বা জনন কোষ শুদ্ধতার সূত্র, জনন কোষ শুদ্ধতার সূত্র। এবার দেখো, ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। পুনরাবৃত্তি মতবাদ দিচ্ছে বিজ্ঞানী হেকেল। এটাকে বলে রিক্যাপিসুলেশন থিওরি। রিক্যাপিসুলেশন থিওরি বা পুনরাবৃত্তি মতবাদ কে দিচ্ছে? বিজ্ঞানী হেকেল। ল্যামার্ক আমরা অলরেডি পড়ছি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দেয়। ল্যামার্ক কি দেয় বলতো? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দেয় ল্যামার্ক। দেখো, ডারউইন দিছিল প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। হ্যাঁ, হেকেল এই যে দেখো পড়াইছি পুনরাবৃত্তি মতবাদ, ভ্রিস পরিব্যক্তি মতবাদ, কার্ল ভন ভিয়ার ভ্রূণতত্ত্বীয় মতবাদ, ভাইজম্যান দিচ্ছে জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ বা নব্য ডারউইনবাদ। এখানে আমি আরো কিছু জিনিস একটু লিখে দিই। সেটা হচ্ছে তোমার বিবর্তনের জনক। এগুলো একটা ইসে করে তোমরা নোট করে রাখবা। বিবর্তনের জনক বলা হয় এমপেডোক্লিসকে। বিবর্তনের জনক কাকে বলা হয়? এমপেডোক্লিস। বিবর্তনের জনক কাকে বলা হয়? এমপেডোক্লিসকে বলা হয়। হ্যাঁ, এরপরে আর একটা পয়েন্ট তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে যে প্রাণী ভৌগোলিক অঞ্চলকে 6টা ভাগে ভাগ করা হয়। প্রাণী ভৌগোলিক অঞ্চলকে কয়টা অঞ্চলে ভাগ করা হয়? প্রাণী ভৌগোলিক অঞ্চল 6টা। প্রাণী ভৌগোলিক অঞ্চল কয়টা? 6টা। এইটা ভাগ করে আসছে আলফ্রেড রাসেল ওয়ালেস। এটা কে ভাগ করে? আলফ্রেড রাসেল ওয়ালেস এই প্রাণী ভৌগোলিক অঞ্চলকে 6টা ভাগে ভাগ করছে আলফ্রেড রাসেল ওয়ালেস। হ্যাঁ, আর একটা পয়েন্ট তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, পরের স্লাইডে যাই দেখি। দেখো, পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। পাখিরা হলো, আমি সবগুলা বিজ্ঞানীর নাম একসাথে পড়াই দিচ্ছি। মহিমান্বিত সরীসৃপ। পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। কোন বিজ্ঞানী বলছে? পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। এটা বলছে হাক্সলে।
কোন বিজ্ঞানী বলছে? হাক্সলে। পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, কোন বিজ্ঞানী বলছে? হাক্সলে। হ্যাঁ, ওকে। এবার আরেকটা পয়েন্ট পড়াই, মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী। মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়? মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় অস্ট্রেলিয়ান মহাদেশে। কোন মহাদেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়ান মহাদেশে পাওয়া যায়। মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়ান মহাদেশে পাওয়া যায়। তাহলে এই স্লাইডগুলো তুমি একই সাথে একটু লিখে রাখবা। মার্সুপিয়াল স্তন্যপায়ী কোন মহাদেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়ান মহাদেশে পাওয়া যায়। ওকে, এবার চলে আসি আমরা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? ফিনোটাইপ। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? ফিনোটাইপ বলবো। হ্যাঁ, জিনোটাইপ আছে বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগল। দেখো এটাও একটু আমি ক্লিয়ার করে দিই। ধরো দুইটা বড়টি, হ্যাঁ, এইটা আছে মটরশুটির লম্বা বীজ। তাহলে এই যে লম্বা যেটা এটা হচ্ছে তোমার ফিনোটাইপ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তাহলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলবো বলতো? ফিনোটাইপ। আর এই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে জিন যুগল না? এই জিন যুগলকে আমরা বলবো জিনোটাইপ। জিন যুগলকে আমরা কি বলবো? জিনোটাইপ। ক্লিয়ার? এখন এই যে জিনোটাইপ, হ্যাঁ, এই যে জিনোটাইপ এটা হোমোজাইগাস হতে পারে, আবার হেটারোজাইগাস হতে পারে। দুইটা বড়টি এটা কিন্তু হোমোজাইগাস, দুইটা ছোটটি এটাও হোমোজাইগাস। এদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে বড়টি ছোটটি পাবো। এটা কিন্তু হেটারোজাইগাস। এটা কি? হেটারোজাইগাস। এখন হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত পায়, যেমন এটা লম্বা, তাহলে এখানে প্রকাশ পাচ্ছে কোনটা? বড়টির বৈশিষ্ট্য। তাহলে হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে, এই যে ছোট হাতের টি কিন্তু এখানে অপ্রকাশিত থাকতেছে। তাহলে হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে তখন তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তখন তাকে আমরা কি বলবো? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে তুমি এখানে সবগুলা পয়েন্ট তুমি এখন জেনে গেছো। এবার আসি আরএইচ পজিটিভ। আরএইচ পজিটিভের জিনোটাইপ কোনটা? এখন আরএইচ মানে রেসার্চ ফ্যাক্টর। এই রেসার্চ ফ্যাক্টর 6টা জিনের সমন্বয়ে গঠিত। রেসার্চ ফ্যাক্টর কয়টা জিনের সমন্বয়ে গঠিত? 6টা। বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই। যদি বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই একসাথে থাকে তখন সেটাকে আমরা বলবো আরএইচ পজিটিভ। তখন সেটাকে আমরা কি বলবো? আরএইচ পজিটিভ। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? 12 ডি। বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই। এবার আসি মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ। দেখো মানবদেহে প্রায় শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ আছে। মানবদেহে কতগুলো নিষ্ক্রিয় আছে? প্রায় শতাধিক, 100-র উপরে। হ্যাঁ, এর মধ্যে কি কি আছে? লোম আছে, লোম। তারপরে কানের পেশি, চোখের উপপল্লব বা নিকটেটিং মেমব্রেন, পুচ্ছাস্থি বা যেটাকে আমরা কক্সিস বলি। হ্যাঁ, তারপরে তোমার আক্কেল দাঁত। তাহলে দেখো এখানে কিন্তু তোমার 3টাই হবে, লোম, আক্কেল দাঁত, কানের পেশি। এসে তুমি একটু মনে রাখবা উপপল্লব বা নিকটেটিং মেমব্রেনটা একটু মনে রাখবা। তারপরে পুচ্ছাস্থিটা একটু মনে রাখবা। কমন যেগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এবার স্তন্যপায়ীর যুগ বলা হয় কোন মহাকালকে? এটা মনে রাখবা সস্তা মশারি দিয়ে। আমি একটু লিখে দিই, দেখো কিভাবে মনে রাখবা। সস্তা মশারি। দেখো এই যে স্তন্যপায়ীর যুগ বলা হয় সিনোজয়িক যুগকে। কোন যুগকে বলা হয়? সিনোজয়িক যুগকে বলা হয় স্তন্যপায়ী। এই যে স্তন্যপায়ী, স্তন্যপায়ীর যুগ বলা হয় কাকে? সিনোজয়িক যুগকে। আর সরীসৃপ, দিয়ে কি বলতো? সরীসৃপ যুগ বলা হয় মেসোজয়িক যুগকে। কোন যুগকে বলা হয়? মেসোজয়িক যুগকে বলা হয় সরীসৃপের যুগ। মেসোজয়িক যুগ বলা হয় কোন যুগকে? সরীসৃপের যুগকে বলা হয় মেসোজয়িক যুগ। হ্যাঁ, তাহলে তোমার আর একটা যুগ আছে উভচরের যুগ। কার যুগ? এটা হচ্ছে প্যালিওজয়িক। কি হবে বলতো? প্যালিওজয়িক, যেটা এখানে নাই। আর আর্কিওজয়িক, এখানে কোনো জীবাশ্ম থাকে না। হ্যাঁ, তাহলে তোমার এটা কি হবে বলতো? সিনোজয়িক। স্তন্যপায়ীর যুগ বলা হয় কোন যুগকে? সিনোজয়িক যুগকে।
কোন রোগটিকে রাজকীয় রোগ বলা হয়? এটা আশা করি পারবা। হিমোফিলিয়া, রাতকানা, বর্ণান্ধতা, মাসকুলার ডিস্ট্রফি। এগুলো সবই কিন্তু এক্স লিঙ্ক ডিসঅর্ডার, এক্স ক্রোমোজোমের সমস্যার জন্য হয়, এক্স ক্রোমোজোমের সমস্যার জন্য হয়। রাজকীয় রোগ বলা হয় হিমোফিলিয়াকে, কারণ তোমার ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার 2 কন্যা অ্যালিসার বিয়াট্রিস কি ছিল? হিমোফিলিয়া বাহক ছিল। এই জন্য হিমোফিলিয়াকে কি বলা হয় বলতো? রাজকীয় রোগ বলা হয়। এবার দেখো 16 নম্বর প্রশ্নটা, বাবা ও মায়ের রক্তের গ্রুপ কোনটি হলে তাদের সন্তানদের রক্তের গ্রুপের সাথে কোনোভাবে মিলবে না? একটু কমেন্ট করে জানাতে পারো কোনটা হবে। এ নাম্বার অপশন এ বি ও ও নাম্বার, 2 নাম্বার অপশন এ বি এ, 3 নাম্বার এ ও বি, 4 নাম্বার এ বি ও বি। এই প্রশ্নটা কিভাবে সলভ করবা সেটাও আমি এখন দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখাই দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করতে থাকো এটার উত্তর কি হবে। 16 নাম্বার এ বি ও ও নাম্বার ও ব্লাড গ্রুপ, নাকি এ বি ও এ ও বি, এ বি ও বি। এখন দেখো আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, এ বি আর ও মানে আমরা ক্রস করব হচ্ছে এ বির সাথে ও আর ওর ক্রস করব। এখানে ক্রস করব হচ্ছে এ বির সাথে এ ওর ক্রস করব। কার সাথে ক্রস করব? এ আর ও ব্লাড গ্রুপের ক্রস করব। মানে এ ও মানে এ, হ্যাঁ, এ ও মানে কি হবে বলতো? এ, এ ও মানে এ হয়, আমরা বিশুদ্ধ ধরবো না, আমরা কি ধরবো? সংকর, সংকর ধরে করব। হ্যাঁ, এ ও মানে এ, আবার এ এ মানেও এ আসছে বিশুদ্ধ, আর এ ও আসছে সংকর। আবার এ বি মানে এ ও ক্রস এ ও, আবার এ বি ও বি তার মানে কি হবে? এ বির সাথে আমরা কার ক্রস করব? বি ওর ক্রস করব। এখন তুমি ক্রস করে দেখো এ মিলে এ হচ্ছে না, তাহলে তো তোমার এটা তো বলছে বাবা মার সাথে কোনোভাবে মিলবে না, তাহলে এই অপশন হয় না। আবার দেখো এ বি মিলে হচ্ছে না এ বি, তাহলে এটাও তো হচ্ছে না। আবার দেখো এ মিলে তো এ হচ্ছে, আবার এ বি মিলেও এ বি হচ্ছে, তাহলে এটাও তো হচ্ছে না। বাট এই ক্ষেত্রে দেখো তো এ ও মিলে এ, এ ও মিলে এ, বি ও মিলে বি, বি ও মিলে বি, তাহলে এখানে সব ব্লাড গ্রুপ হচ্ছে কি? এ ব্লাড গ্রুপ হচ্ছে 2টা আর বি ব্লাড গ্রুপ আছে 2টা। বাবা মার সাথে কি মিলতেছে বলো তো? মিলতেছে না। তাহলে 16 নাম্বারের উত্তর কত হবে বলো তো? 1 হবে। যদি বুঝতে না পারো আমাকে আবার বললো, আমি বুঝাই দিব। ওকে, এবার মেন্ডেলের দ্বিতীয় সূত্রের কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? একটা সহজ, মেন্ডেলের জিনোটাইপই অনুপাত কত ছিল তোমার? 9:3:3:1। তাহলে কয়টা হয় বলো তো? 9 আর 3 12, আর 3 15, আর 1 16। 16 ধরনের জিনোটাইপ পাওয়া যায়। কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? 16 ধরনের জিনোটাইপ পাওয়া যায়। তোমরা আমাকে এইটা একটু কমেন্ট করে জানাও তো, মেন্ডেলের প্রথম সূত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? মেন্ডেলের প্রথম সূত্রে, হ্যাঁ, প্রথম সূত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায় একটু কমেন্ট করে জানাতে পারো। মেন্ডেলের প্রথম সূত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? হ্যাঁ 16A, হ্যাঁ ঠিক আছে। এবার আসি আমরা 18 নাম্বার। শফিক সাহেবের রক্তল্পতা মানে অ্যানিমিয়ার সমস্যা, রক্ত পরীক্ষা করে বললেন আপনার ভাগ্য ভালো, আপনি যে কোনো সুস্থ লোকের রক্ত নিতে পারবেন। তাইলে শফিক সাহেব যে কোনো গ্রুপের রক্তই নিতে পারবে। তাহলে শফিক সাহেবের রক্তের গ্রুপ কি? আমরা বলছিলাম সর্বজনীন গ্রহীতাকে বলো তো? সর্বজনীন গ্রহীতা হচ্ছে এ বি। খুব ভালো করে মনে রাখবা, সর্বজনীন গ্রহীতাকে এ বি, সর্বজনীন গ্রহীতা হচ্ছে এ বি, আর ওটা হচ্ছে সর্বজনীন দাতা। তাহলে বলছে শফিক সাহেবের রক্তের গ্রুপ কি? শফিক সাহেব যে কোনো গ্রুপের রক্ত নিতে পারবে, তাহলে ওর রক্তের গ্রুপ কি হবে? এ বি, আর ও হচ্ছে সর্বজনীন দাতা, সর্বজনীন দাতা। ও সবাইকে দিতে পারবে, ও সবাইকে কি করতে পারবে? দিতে পারবে। ওকে, এবার আসো তোমরা তোমরা 19 নাম্বারটা করে দেখাবা কি বুঝছো। বাবার রক্তের গ্রুপ এ বি, মায়ের রক্তের গ্রুপ এ বি হলে সন্তানদের রক্তের গ্রুপ কি হবে? একটু আগে কিন্তু এটা আমি করাইছি। হ্যাঁ, তুমি কিভাবে করবা দেখো, এ বি, এ বি, এটা এটা ক্রস করো, এটা এটা ক্রস করো, এটা এটা ক্রস করো, এটা এটা ক্রস করো, তাহলে এ এ মিলে কিন্তু এই হবে। ওকে, এ বি মিলে কি হবে বলো তো? এ বি।
এবি মিলে হবে এবি, আবার এবি মিলে কি হবে বলতো এবি, আর বিবি মিলে হবে বি। তাহলে এখানে আমরা কি কি রক্তের গ্রুপ পাবো, এও পাবো, বিও পাবো, এ বিও পাবো। তাহলে 19-এর কত উত্তর হবে, 19-এর উত্তর হবে ডি। 19-এর উত্তর কত হবে, ডি। আচ্ছা আমরা ওই উত্তরটা একটু দেখে আসি। দেখো মেন্ডেলের প্রথম সূত্রে আমরা কি কি পাইছিলাম, F2 জনুতে বড় হাতের টি বড় হাতের টি, তারপরে বড় হাতের টি ছোট হাতের টি, তারপরে কি পাইছি বড় হাতের টি ছোট হাতের টি, ছোট হাতের টি ছোট হাতের টি। হ্যাঁ, তাহলে এখানে কয় ধরনের জিনোটাইপ পাওয়া যায় দেখো তো, এইটা মিলে একটা, এই দুইটা মিলে তো একটাই হচ্ছে, আর এটা একটা, তাহলে এখানে 3 ধরনের জিনোটাইপ পাওয়া যায়। কয় ধরনের জিনোটাইপ পাওয়া যায়, 3 ধরনের, নট 4 ধরনের। হ্যাঁ, 4 ধরনের, 3 ধরনের জিনোটাইপ পাওয়া যাচ্ছে। জিনোটাইপ এই যে এগুলো, এটা একটা এটা একটা, আর এই দুইটা তো তোমার একই ধরনের, 3 ধরনের। মোট কয়টা জিনোটাইপ পাওয়া যায় সেটা বললে হবে 4টা, আর কয় ধরনের বললে হবে 3টা। কয় ধরনের বললে হবে কয়টা, 3টা। ওকে, এবার খেয়াল করো, একজন নিগ্রো আর একজন শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলো, কিন্তু তাদের সন্তানের গায়ের বর্ণ বাবা মার চেয়ে ভিন্ন হলেও পরবর্তী বংশে বাবা বা মায়ের মতো সন্তান জন্ম নিল। আমি এটাও একটু তোমাকে ক্লিয়ার করে দিই। দেখো এ এ বি বি, এটা হচ্ছে কৃষ্ণাঙ্গ বা নিগ্রো, এটা হচ্ছে নিগ্রো, ছোট হাতের এ ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের বি, এটা হচ্ছে তোমার শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গ, এদের মধ্যে বিয়ে হয়েছে। হ্যাঁ, তাইলে আমরা বিয়ে হইলে আমরা এখানে গ্যামেট পাবো বড় হাতের এ বড় হাতের বি, আবার এখানে গ্যামেট পাবো কি ছোট হাতের এ ছোট হাতের বি। তাহলে তুমি যদি ক্রস করো বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি ছোট হাতের বি, এটা কিন্তু মিউলেটো। এটা কি মিউলেটো। একটা জিনিস মাথায় রাখবা, 4টাই যদি প্রকট জিন থাকে তখন সেটা হবে কৃষ্ণাঙ্গ। 4টাই প্রকট জিন হলে কি হবে বলতো, কৃষ্ণাঙ্গ। 3টা হলে হবে গাঢ়, 3টা হলে কি হবে গাঢ়, 3টা হলে গাঢ়, 2টা হলে মিউলাটো, 2টা হলে কি হবে মিউলাটো, একটা হলে হবে হালকা, একটা হলে কি হবে আলকা। আর যদি কোনো জিন প্রকট জিন না থাকে বা মেলানিন না থাকে তাহলে সেটা হবে কি বলতো শ্বেতাঙ্গ। তাহলে দেখো এখানে কিন্তু কোনো প্রকট জিন নাই বা কোনো মেলানিন নাই, এই জন্য শ্বেতাঙ্গ। 4টাই প্রকট জিন কৃষ্ণাঙ্গ, 3টা হলে গাঢ়, 2টা হলে মিউলাটো, একটা হলে হালকা, একটাও না থাকলে শ্বেতাঙ্গ। এবং এটা কিন্তু পলিজিনের উদাহরণ। কিসের উদাহরণ, পলিজিন, পলিজেনিক ইনহেরিটেন্স এটাকে বলা হয়। এরপর তুমি যখন এদের মধ্যে আবার যখন ক্রস করবা তখন অনুপাত পাবা 1:4:6:4:1, মানে একটা তুমি কৃষ্ণাঙ্গ পাবা, 4টা তুমি গাঢ় পাবা, 6টা মিউলাটো পাবা, 4টা হালকা পাবা, একটা শ্বেতাঙ্গ পাবা, মানে তুমি সব ধরনেরই পাবা। ওকে, করে দেখতে পারো। তাহলে উদ্দীপকের এফ জনুতে কি হবে বলতো, F1 জনুতে মিউলাটো হবে। উদ্দীপকের সন্তান বাবা মার মতো হওয়ার কারণ কি, পলিজিন, আমরা মাত্রই বললাম পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, সবাই বুঝতে পারতেছো আশা করি। এবার আসি আমরা সাদা লেঘর্ন আর সাদা ওয়াইনডট এই জাতের মধ্যে সংকরণের ফলে F1 বংশধরে সব সাদা সংকরবনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এখন কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সাদা লেঘর্ন সাদা ওয়াইনডট মানে এটা তোমার প্রকট এপিস্টেসিস। সাদা লেঘর্ন সাদা ওয়াইনডট এটা কি ধরনের এপিস্টেসিসের উদাহরণ, প্রকট এপিস্টেসিস। হ্যাঁ, তোমার বইয়ে যেরকম আছে আমি এটাও একটু দেখাই দিই, তাহলে তোমার জিনিসগুলো ইজি হবে। লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী জিন, লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী জিন কি বলতো, বড় হাতের সি। আর রঙিন পালক বাধাদানকারী জিন, রঙিন পালক বাধাদানকারী জিন বড় হাতের আই। এখন বড় হাতের সি বড় হাতের সি বড় হাতের আই বড় হাতের আই, এটা কিন্তু এটার ক্ষেত্রে কি হবে বলতো, সাদা লেঘর্ন। বুঝা গেছে কারণ কি, যে বড় হাতের আই আছে না, বড় হাতের আই থাকলে সেটা, বড় হাতের আই থাকলে সেটা কি হবে বলতো, সাদা হবে। বড় হাতের আই থাকলে সেটা সাদা। আবার ছোট হাতের সি ছোট হাতের সি ছোট হাতের আই ছোট হাতের আই, এটা সাদা ওয়াইন ডট।
কেন বলো তো? কারণ এখানে বড় হাতের সি নাই, বড় হাতের আই নাই, ঠিক আছে, কিন্তু সি নাই। এবার এদের মধ্যে যদি তুমি ক্রস করো, বড় হাতের সি ছোট হাতের সি, বড় হাতের আই ছোট হাতের আই, এফ অঞ্জলিতে তুমি পাচ্ছ, এফ অঞ্জলিতে এটা পাবা। এটার কালার কিন্তু সাদা কালার, এটার কালার কি সাদা। এবার এদের মধ্যে তুমি এফ টু করবা, এদের মধ্যে কি করবা, এফ টু। এফ টু যখন করবা তখন তোমার অনুপাত হবে 13:3 প্রকট এপিস্টেসিস, এবং এটা কিন্তু প্রকট এপিস্টেসিস, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম। প্রকট এপিস্টেসিস, প্রকট এপিস্টেসিস এর অনুপাত কত? 13:3। প্রকট এপিস্টেসিসের অনুপাত কত? 13:3। মেন্ডেলের বাকি দুইটা ব্যতিক্রম কিন্তু দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কিন্তু 9:7, শুধু প্রকটের ক্ষেত্রে 13:3। প্রকটের ক্ষেত্রে কত হবে? 13:3। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? 22-এর প্রকট এপিস্টেসিস। 22-এর উত্তর কত হবে? প্রকট এপিস্টেসিস। ওকে, এবার 23 নাম্বারটা তোমরা কমেন্ট করে জানাবা 23-এর উত্তর কি হবে। 23-এর উত্তর কি হবে? 9:3:1 মাত্রই পাইলাম, 9:7, 13:3, 1:2:1। 23-এর উত্তর কত হবে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, 23-এর উত্তর কত হবে একটু কমেন্ট করে জানাবা। 24 নাম্বার, আর্কিওপটেরিক্সের সরীসৃপের বৈশিষ্ট্য। আর্কিওপটেরিক্স আছে সংযোগকারী সূত্র, কার কার মধ্যে বলো তো? পাখি আর সরীসৃপের মধ্যে, মানে সরীসৃপ থেকে সৃষ্টি হয় আর্কিওপটেরিক্স, আর আর্কিওপটেরিক্স সৃষ্টি হয়, আর্কিওপটেরিক্স থেকে সৃষ্টি হয় পাখি। তার মানে এই আর্কিওপটেরিক্সের মধ্যে পাখির বৈশিষ্ট্যও আছে, আবার সরীসৃপের বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য আছে। তাহলে এটাও আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, আর্কিওপটেরিক্স এটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? সরীসৃপ থেকে। সরীসৃপ থেকে হয় আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স থেকে হয় পাখি। এই জন্য বিজ্ঞানী হাক্সলে বলছিল পাখিরা হলো মহিমন্বিত সরীসৃপ। এই জন্য আর্কিওপটেরিক্সের মধ্যে দেখবা তোমার সরীসৃপের বৈশিষ্ট্য আছে, আবার পাখির বৈশিষ্ট্য আছে। ওকে, এখন দেখো বলছে সরীসৃপের বৈশিষ্ট্য সমষ্ণ শোণিত। এটা কি সরীসৃপের বৈশিষ্ট্য? এটা কিন্তু পাখির বৈশিষ্ট্য। পাখি আর স্তন্যপায়ী এই দুইটাই সমষ্ণ শোণিত। বাকি সবাই তোমার কি বলতো? বাকি সবাই কিন্তু একটোথার্মিক, মানে পরিবেশের তাপমাত্রার সাথে ওদের তাপমাত্রা উঠানামা করে। শুধুমাত্র পাখি আর স্তন্যপায়ী এরা সমষ্ণ শোণিত বা এন্ডোথার্মিক। এদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না। তাহলে এটা বাদে বাকি দুইটা হবে। হ্যাঁ, একটু আগে কিন্তু আমরা পড়াইছি 25 নাম্বারটা। 25 নাম্বারটা কিন্তু আমরা একটু আগে পড়াইছি। সরীসৃপের যুগ বলা হয় কোনটিকে? সরীসৃপের যুগ বলা হয় তোমার সস্তা মশারি। হ্যাঁ, তাহলে মেসোজয়িক সরীসৃপের যুগ, আর সিনোজয়িক আছে, সিনোজয়িক তোমার স্তন্যপায়ীর যুগ, আর প্যালিওজয়িক এটা হচ্ছে উভচরের যুগ। প্যালিওজয়িক কিসের যুগ বলো তো? প্যালিওজয়িক আছে উভচরের যুগ, প্যালিওজয়িক উভচরের যুগ। ক্লিয়ার? এবার চলে আসি আমরা পরের প্রশ্নটাতে। দেখো, হিমেল ও তার স্ত্রী স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম হলেও তাদের এক পুত্র বর্ণান্ধ এবং কন্যা স্বাভাবিক। তাহলে পুত্র বর্ণান্ধ মানে সেটা কি হবে বলতো? এক্স ছোট হাতের সি ওয়াই। কন্যা স্বাভাবিক তার মানে কন্যা স্বাভাবিক মানে এক্স এক্সও হতে পারে, আবার এক্স সি এক্সও হতে পারে। এখন বলছে উদ্দীপক অনুসারে হিমেল আর তার স্ত্রীর জিনোটাইপ কি হবে? তাহলে আমরা একটু এই চারটা অপশন টেস্ট করে পেয়ে যাব। দেখো, এক্স বি ওয়াই, আচ্ছা বলছে পুত্র বর্ণান্ধ। তাহলে পুত্র বর্ণান্ধ মানে তার স্ত্রী অবশ্যই হয় বাহক হবে, না হলে আক্রান্ত হবে। স্ত্রী অবশ্যই কি হবে? হয় বাহক হবে, না হয় আক্রান্ত হবে। হ্যাঁ, কারণ পুত্র বর্ণান্ধ, তাহলে স্ত্রী অবশ্যই আক্রান্ত অথবা বাহক হওয়াই লাগবে। ঠিক আছে, বাহক হওয়াই লাগবে। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে স্ত্রী বাহক আছে, এখানে স্ত্রী আক্রান্ত, এখানেও স্ত্রী আক্রান্ত, এখানেও স্ত্রী বাহক। ঠিক আছে, তাহলে তো অপশন আমি বাদ দিতে পারতেছি না। ওকে,
এখানে আমি অপশন বাদ দিতে পারতেছি না, তাহলে এটা আমি কিভাবে করব? আচ্ছা আমরা একটু ক্রস করে দেখি। দেখো এক্স বি ওয়াই, এটাতে কিন্তু তোমার অবশ্যই আক্রান্ত পাচ্ছি আমরা, এক্স বি ওয়াই পাচ্ছি, আবার এক্স বি এটাও পাচ্ছি, আবার তোমার এ নাম্বার অপশন হতে পারে। হ্যাঁ, এ নাম্বার অপশনটা হতেই পারে, কারণ এক্স বি বাহকও পাচ্ছি, স্বাভাবিকও পাচ্ছি, এ নাম্বারটা হতে পারে। বি নাম্বারটা একটু খেয়াল করি, এক্স বি ওয়াই, ঠিক আছে, আবার এক্স ছোট হাতে, মানে এটা তো আক্রান্ত আমরা পাচ্ছি, এটা আর এটা মিলে আক্রান্ত পাচ্ছি, আবার এটা আর এটার মিলে আমরা স্বাভাবিক পাচ্ছি। আবার দেখো তোমার এটা আর এটা মিলে আমরা কি পাচ্ছি, তোমার বাহক পাচ্ছি, আবার এটা মিলে আক্রান্ত পাচ্ছি। এক নাম্বারটাই হয়, বুঝছো, এক নাম্বারটাই হয় এটার উত্তর, মানে 26-এর এগুলো একটু অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে, অপশন টেস্ট করতে হবে। উদ্দীপকের কন্যার জিনোটাইপ হতে পারে, কন্যা স্বাভাবিক হতে পারে, আবার বাহক হতে পারে, কিন্তু কন্যাকে আক্রান্ত হবে না, কন্যা কিন্তু আক্রান্ত হবে না। তাইলে 27-এর উত্তর কি হবে? এ, কন্যা বাহক হতে পারে, আবার স্বাভাবিক হতে পারে। এবার তুমি খেয়াল করে দেখো প্রজাপতির ডানার সমবৃত্তি অঙ্গ কোনটা? প্রজাপতির ডানার সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তি অঙ্গ মানে কি? যে অঙ্গসমূহের উৎপত্তি এবং গঠন আলাদা, উৎপত্তি এবং গঠন আলাদা কিন্তু কাজ এক, তাদেরকে আমরা বলতেছি সমবৃত্তি অঙ্গ। তাইলে দেখো প্রজাপতির ডানা, এর সাথে আবার পাখির ডানা, এদের দেখবা উৎপত্তি গঠন আলাদা কিন্তু কাজ এক, দুইটাই কি করে? উঠতে সাহায্য করে। তাইলে 28 বি হবে। প্রজাপতির ডানা, পাখির ডানা বলো, বাদুড়ের ডানা বলো, এরা সব সমবৃত্তি অঙ্গ। এরা সব কি অঙ্গ হবে বলো তো? সমবৃত্তি অঙ্গ। প্রজাপতির ডানা, পাখির ডানা, এগুলো সব সমবৃত্তি অঙ্গ। এবার আসি আমরা মুখ বধির এবং মুখ বধিরের মধ্যে ক্রস করতেছি আমরা। হ্যাঁ, তাইলে ছোট হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, বড় হাতের ই, এর সাথে আমরা কার ক্রস করব? বড় হাতের ডি, বড় হাতের ডি, ছোট হাতের ই, ছোট হাতের ই। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ক্লিয়ার? এখানে দুইটা ছোট হাতের ডি একসাথে থাকা বা দুইটা ছোট হাতের ই একসাথে থাকলেই সে বর্ণান্ধ হবে। দুইটা ছোট হাতের ডি অথবা দুইটা ছোট হাতের ই একসাথে থাকলে সেটা কি হবে? বর্ণান্ধ হবে। তাহলে এই দ্বৈত প্রচ্ছন্ন আমি বলছিলাম মেন্ডেলের 3টা ব্যতিক্রম আছে দ্বিতীয় সূত্রের। কি কি? প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, পরিপূরক জিন। মনে রাখবা প্রকট এপিস্টেসিসের অনুপাত 13:3, এ বাদে বাকি দুইটার অনুপাত 9:7। বাকি দুইটা কি কি আছে? পরিপূরক জিন, আর একটা কি বলতো? এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এই দুইটার অনুপাত 9:7। শুধুমাত্র প্রকট এপিস্টেসিসের 13:3। প্রকট এপিস্টেসিসের কত? 13:3। তাহলে এটার ক্ষেত্রে অনুপাত কত হবে বাচ্চারা বলো? F2 জনুর ক্ষেত্রে অনুপাত হবে 9:7, আর 1:4:6:4:1 হবে পলিজেনিক ইনহেরিটেন্স। এই 9:3:3:1 এটা আছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত। 13:3 আছে প্রকট এপিস্টেসিস। 13:3 কি? প্রকট এপিস্টেসিস। 13:3 প্রকট এপিস্টেসিস। ক্লিয়ার? এবার খেয়াল করো, বিশুদ্ধ স্বাভাবিক পুরুষের সাথে F1 জনুর স্ত্রীর বিয়ে হলে, মানে তোমার পরবর্তী দুইটা প্রশ্ন। হ্যাঁ, তাহলে বিশুদ্ধ স্বাভাবিক পুরুষ কি হবে বলো তো? তুমি ধরো ছোট হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, বড় হাতের, এটা ধরে নাও। F2 জনুর স্ত্রীর বিয়ে হলে F1 জনুর, তাহলে F1 জনুর কি হবে? বড় হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ই। তাহলে এটা আমরা একটু ক্রস করে দেখি। হ্যাঁ, এটা আমরা একটু ক্রস করি। এটুকু তো বুঝছো বিশুদ্ধ স্বাভাবিক মানে কি। তুমি এটাও ধরতে পারো, আবার এটাও ধরতে পারো, যে কোনো একটা ধরতেই পারো, সমস্যা নেই। দুইটা ছোট হাতের ডি, দুইটা বড় হাতের ই। আর F1 জনুতে আমরা সব কি পাইছিলাম? সব স্বাভাবিক পাবো। কেন? কারণ এখানে দুইটা ছোট হাতের ডি, দুইটা ছোট হাতের ই কিন্তু একসাথে নাই। তাহলে কি হবে বলো তো? বড় হাতের ডি, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ই। এদের মধ্যে এখন আমরা একটু ক্রস করে দেখি কি পাচ্ছি। দেখো, তাইলে আমরা পিতার সাথে কার ক্রস করব? পিতার সাথে ক্রস করব F1 জনু। F1 জনুতে আমরা কি পাচ্ছি বলো তো? ছোট হাতের ডি,
বড় হাতের ডি ছোট হাতের ডি, বড় হাতের ই ছোট হাতের ই। এখান থেকে আমরা কি কি গ্যামেট পাই একটু দেখি। ছোট হাতের ডি বড় হাতের ই, আমরা তো এই গ্যামেটটাই পাবো সবগুলা, তাহলে আমার এক্সট্রা করে লেখার দরকার নেই। ঠিক আছে, একটা এই যে ছোট হাতের ডি বড় হাতের ই, ছোট হাতের ডি বড় হাতের ই, ছোট হাতের ডি একই গ্যামেট। বাট এখানে আমরা চারটে আলাদা আলাদা গ্যামেট পাবো। কি কি গ্যামেট পাবো? বড় হাতের ডি ছোট হাতের ই, এর সাথে এই দুটা গুণ দেবো। বড় হাতের ডি ছোট হাতের ই, ছোট হাতের ডি বড় হাতের ই, ছোট হাতের ডি ছোট হাতের ই। এবার এর সাথে আমরা সবগুলা গুণ করে দিই। সবগুলা কি করব? গুণ করে দিব। দেখো গুণ করলে আমরা কি কি পাচ্ছি, এটার এটাকে যদি গুণ করি, বড় ডি ছোট ডি বড় ই বড় ই, স্বাভাবিক পাচ্ছি না? কারণ দুইটা ছোট ডি দুইটা ছোট ই তো একসাথে নাই। এটার এটা যদি আমরা ক্রস করি, বড় ডি ছোট ডি বড় ই ছোট ডি, এও কিন্তু স্বাভাবিক, মুখ বধির না। কিন্তু ছোট ডি বড়ই বড়ই, এটা কিন্তু আমরা কিন্তু তোমার মুখ বধির পাচ্ছি। হ্যাঁ, এইখানে কিন্তু আমরা মুখ বধির পাচ্ছি। ক্লিয়ার? আবার ছোট ডি বড়ই ছোটই, ছোট ডি বড়ই ছোটই, এটাও কিন্তু আমরা মুখ বধির পাচ্ছি। হ্যাঁ, এখন তুমি খেয়াল করে দেখবা যে এইটার ক্ষেত্রে আমরা দুইটা স্বাভাবিক পাইলাম, দুইটা মুখ বধির পাইলাম, তাই তো? দুইটা স্বাভাবিক দুইটা মুখ বধির। একটা গ্যামেটের ক্ষেত্রে এরকম আরো তিনটা গ্যামেট আছে না? তাহলে তুমি 3 দিয়ে গুণ দিয়ে দাও। 3 দিয়ে গুণ দিলে তোমার স্বাভাবিক কয়টা হবে বলো তো? স্বাভাবিক হবে 6টা, মুখ বধির 6টা, 6টা, আর এই দুইটা 8টা 8টা, মানে 8টা 8টা করে আমরা পাচ্ছি। 8টা স্বাভাবিক পাচ্ছি, 8টা মুখ বধির পাচ্ছি। ওকে, তাহলে দেখো 50% স্বাভাবিক পাবো আর 50% মুখ বধির পাবো। কিন্তু দেখো 2 কিন্তু অপশনে কিন্তু নাই। ঠিক আছে, তাইলে এটার ব্ল্যাঙ্ক উত্তর হবে। এটার উত্তর কিন্তু এখানে নাই, এটার উত্তর কিন্তু এখানে নাই। ক্লিয়ার? এরপরের এমসিকিউতে যাই। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। দেখো আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি আছে? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন, এ বাদে বাকি যেগুলো থাকবে সব দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। দেখো অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন, বাট পরিপূরক জিন এটা কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিনের ক্ষেত্রে অনুপাত কত? 9:7। আর এপিস্ট্যাসিস আছে দুইটা, একটা হচ্ছে প্রোকট এপিস্ট্যাসিস আর একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। প্রোকট এপিস্ট্যাসিসের অনুপাত 13:3 আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসেরও 9:7। মনে রাখবা দুইটা ব্যতিক্রম, তিনটার মধ্যে দুইটা 9:7। শুধুমাত্র প্রোকটের অনুপাত 13:3, শুধুমাত্র প্রোকটের ক্ষেত্রে অনুপাত কত? 13:3। প্রোকট এপিস্ট্যাসিসের অনুপাত 13:3। এবার আর্কিওপটেরিক্সে কোন কোন শ্রেণীর বৈশিষ্ট্য আছে এটা কিন্তু আমরা অলরেডি সলভ করছি। কার কার? পাখি আর সরীসৃপ, পাখি আর সরীসৃপ। ওকে, এবার খেয়াল করো লাল এবং সাদা মিলে কি হচ্ছে বলো তো? গোলাপি। লাল এবং সাদা মিলে গোলাপি, এটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতা। এটা কি প্রকটতা? অসম্পূর্ণ প্রকটতা। এবং অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনের নাম কি জানো? অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনের নাম আছে ইন্টারমিডিয়েট জিন। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনের নাম কি? ইন্টারমিডিয়েট জিন। তাহলে এটার উত্তর কি হবে? অসম্পূর্ণ প্রকটতা। এবং এর ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। আমরা জানি যে অসম্পূর্ণ প্রকটতা বলো সমপ্রকটতা বলো এদের ফিনোটাইপিক অনুপাত 1:2:1। কিন্তু মারণ জিন বা লিথাল জিন এদের ক্ষেত্রে অনুপাত কত? এদের ক্ষেত্রে অনুপাত 2:1। এদের ক্ষেত্রে অনুপাত কত? 2:1। এবার বর্ণান্ধ পুরুষ মানে কি হবে বলতো? এক্স, ছোট হাতের সি, ওয়াই। এবং স্বাভাবিক দৃষ্টির নারী, বাহক না লিখে দিছে, তাহলে এক্স এক্স। এদের মধ্যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত? তাহলে এটা আমরা একটু ক্রস করে দেখি। হ্যাঁ, কন্যা সন্তানের কথা বলছে, তাহলে আমরা কন্যার হিসাব করব। কন্যার হিসাব করব। প্রশ্নে কি ছিল? বর্ণান্ধ, দাঁড়াও আরেকবার একটু দেখে নি, বর্ণান্ধ পুরুষ, তাই তো? আর স্বাভাবিক
নারী, বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক নারী। এদের মধ্যে আমরা কি করতেছি বলতো? ক্রস করতেছি, ক্রস করতেছি। ক্রস করলে কন্যা সন্তানদের কি হবে? সরি সরি, এক মিনিট। আচ্ছা, এখানে কি হবে? এক্সি। তাহলে আমরা শুধু কন্যার হিসাবটা করি, পুরুষের হিসাব তো আমার করার দরকার নাই। তাহলে এইটা আর এটা ক্রস করি, কি হবে? এক্স সি এক্স। আবার এটা ক্রস করি, তাহলে কি হবে? এক্স সি এক্স। তাহলে দেখো 100%ই তোমার কি হবে বলো তো? বাহক হচ্ছে 100% বাহক। স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হর কত? স্বাভাবিক দৃষ্টি তো 100%, কিন্তু বাহক স্বাভাবিক, কিন্তু বাহক কত পার্সেন্ট? 100%। হ্যাঁ, স্বাভাবিক কিন্তু বাহক 100%। এবার বি ব্লাড গ্রুপ, কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? বি ব্লাড গ্রুপ, বি রক্তের গ্রুপ তো গ্রহণ করতে পারবে, এবং বি ব্লাড গ্রুপ সর্বজনীন দাতাকে ওরও কিন্তু রক্ত গ্রহণ করতে পারবে। তাহলে বি আর হচ্ছে ও এর রক্ত গ্রহণ করতে পারবে। হ্যাঁ, কারণ সর্বজনীন দাতাকে ও, ক্লিয়ার? এই দুইটা, কারণ ওর মধ্যে কিন্তু কোনো তোমার অ্যান্টিজেন নাই, বুঝাচ্ছে? ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি আছে। হ্যাঁ, অ্যান্টিবডি তো ভালো, সবাই নিতে পারবে। এবার আসো, উভচরদের যুগ বলা হয়, উভচরদের যুগ বলা হয়, আমরা অলরেডি বলছিলাম মনে হয় উভচরের যুগ কাকে বলা হয়। প্যালিওজোইক যুগকে উভচরের যুগ বলা হয়, প্যালিওজোইক যুগ। এখন এর মধ্যে ডিভোনিয়ান যুগ, এটা হচ্ছে মাছের যুগ। ডিভোনিয়ান যুগ কাদের যুগ? মাছের যুগ, মনে রাখবা। ডিভোনিয়ান যুগ কাদের যুগ? মাছের যুগ। ডিভোনিয়ানটা হচ্ছে মাছের যুগ। এর মধ্যে কার্বনিফেরাস আর পারমিয়ান, কার্বনিফেরাস আর পারমিয়ান, এই দুইটা হচ্ছে উভচরদের যুগ। হ্যাঁ, তাহলে উত্তর হবে 37-এর সি। 37-এর উত্তর কত হবে? সি। 37-এর উত্তর কত হবে বলো তো? 37-এর উত্তর হবে, 37-এর উত্তর সি। ওকে, এবার 38। দেখো 38টা একটু দেখো। হ্যাঁ, ওকে, দেখো 38, একাদশ শ্রেণীর ছাত্র মিনি স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম হলেও তার এক ভাই বর্ণান্ধ। তাহলে মিনি বাহক হতে পারে, মানে মিনি তোমার এক্সি এক্স হতে পারে, আবার এক্স এক্স হতে পারে, দুইটাই হতে পারে মিনি। প্রশ্নে কিন্তু উল্লেখ করে দেয় নাই বাহক নাকি স্বাভাবিক। তার এক ভাই কিন্তু বর্ণান্ধ, এক ভাই বর্ণান্ধ। তাহলে বর্ণান্ধর ক্ষেত্রে কি হবে বলতো? তোমার এক্সি ওয়াই। এখন বলছে তাদের পিতা মাতার ক্ষেত্রে কি হবে, তাদের পিতা মাতার ক্ষেত্রে কি হতে পারে। এখন এইটা, হ্যাঁ 37-এর সি মনে হয়। হ্যাঁ, দেখি 37-এর, দেখি 37-এর সি। হ্যাঁ 37 সি, ঠিক আছে। হ্যাঁ 37-এর, আচ্ছা এইটা 38টা করো তো সবাই, একটু 38টা করো। তাদের মিনির পিতা ও মাতার জিনোটাইপ কি হবে? পিতা ও মাতা, এখন তুমি এটা অপশন টেস্ট করে করতে পারো, আবার এখান থেকেও বের করতে পারো। এখান থেকে তুমি কিভাবে বের করতে পারবা? একটু চিন্তা করেই বের করা যায়। হ্যাঁ, এখান থেকেও বের করা যায়। যেমন ভাই বর্ণান্ধ, তাহলে ভাই বর্ণান্ধ মানে মা অবশ্যই বাহক। ভাই বর্ণান্ধ মানে মা কি অবশ্যই বাহক হওয়া লাগবে, মায়ের অবশ্যই বাহক হতে হবে। তাহলে তুমি মায়ের ক্ষেত্রে খেয়াল করো, এটা তো জীবনও হবে না, কারণ মা স্বাভাবিক, এটা হবে না। আবার এটাও হবে না, মা স্বাভাবিক, এটা হবে না। এই দুইটা অপশনের একটা হতে পারে। এখন এই দুইটার মধ্যে তুমি তাহলে এখন একটু ক্রস করবা। এক্স বি এক্স বি, এক্স বি ওয়াই, এটাও হয়। সি নাম্বার অপশনটা হয়, বোঝা গেছে? সি নাম্বার অপশনটা হয়। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এক্স বি এক্স বি, এক্স বি এক্স বি, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু তার মিনি কিন্তু এই ক্রসে যদি দেখো, মিনি কিন্তু তোমার আক্রান্ত হওয়ার কথা, তার ভাইও তো আক্রান্ত হচ্ছেই,
XBY আক্রান্ত হচ্ছে, কিন্তু এখানে কিন্তু তোমার মিনিও আক্রান্ত হওয়ার কথা, তাহলে এই অপশনটা কিন্তু হবে না। তাহলে একমাত্র 38 সি হয়, 38 উত্তর কত হয়? সি হয়। বুঝতে পারো নাই মনে হয়, আমি আবারও বলি তোমাকে, জাস্ট একটা জিনিস ক্রস করে দেখাই। ধরো মা স্বাভাবিক, মা স্বাভাবিক, ক্লিয়ার, মা স্বাভাবিক, বাবা বাহক, বাবা বাহক। দেখো তো এক্স পাচ্ছি আমরা, তারপরে এক্স পাচ্ছি আমরা, আবার XY পাচ্ছি, মার যদি আক্রান্ত, মা যদি বাহক না হয়, কখনো কি ছেলে আক্রান্ত হবে? তাহলে মায়ের অবশ্যই তোমার হয় বাহক হওয়া লাগবে, না হয় আক্রান্ত হওয়া লাগবে। মায়ের হয় বাহক হতে হবে, না হয় আক্রান্ত হওয়া লাগবে ছেলের আক্রান্ত হতে গেলে। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, কারণ XC হলে তখনই এটার সাথে ক্রস হবে, আক্রান্ত হবে, বা XC হলে তখনই এর সাথে হবে। এখন তোমার ওখানে মিনি কি বলতো, মিনি কিন্তু স্বাভাবিক, তাহলে মিনি তো আক্রান্ত না, তাহলে তোমার যদি এখানে যদি দুইটাই সি হয়ে যায়, তাহলে XC তো হয় না, তাহলে অপশনে এটা হবে না। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, এটাই উত্তর হবে। ওকে, বুঝতে না পারলে আবার কমেন্ট করে জানায়। মাসকুলার ডিস্ট্রফি, এটাও একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। মাসকুলার মানে কি? পেশি। ডিস্ট্রফি মানে কি? পেশি সংকোচন হয়ে যাওয়া, ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া, পেশি দুর্বল হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে পেশি দুর্বল হয়ে যাবে, চোখের পাতা ঝুঁকে পড়বে, জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা হয়ে যাবে, মানে সব ছোট ছোট হয়ে যাবে। তাহলে 39-এর উত্তর কত হবে বলো তো? 39-এর উত্তর হবে ডি, 39 ডি। এবার আমরা চলে আসি সাদা লেঘন, সাদা ওয়াইন ডট। এটা কিন্তু আমরা অলরেডি করছি, সাদা সাদা রঙিন, এটা কিন্তু অলরেডি আমরা করছি। এটা প্রকট এপিস্টেসিস, এটা কি এপিস্টেসিস? প্রকট এপিস্টেসিস। হ্যাঁ, তাহলে এটা প্রকট, এবং এর অনুপাতও কিন্তু অলরেডি আমরা পড়াইছি। প্রকট এপিস্টেসিসের অনুপাত কত? 13:3। 41-এর উত্তর কত হবে? ডি, প্রকট এপিস্টেসিসের অনুপাত। আর 9:7 আছে পরিপূরক জিন, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত আছে 9:7। মেন্ডেলের প্রথম সূত্র বা মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বা পৃথকীকরণ সূত্র বা জননকোষ শুদ্ধতা সূত্র, এদের অনুপাত আছে 3:1, আর 2:1 আছে মারণ জিন বা লিথাল জিন। এবার মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম 9 বলছে, 9। দেখো অসম্পূর্ণ প্রকটতা, এটাও মেন্ডেলের প্রথম সূত্রের। ঘাতক জিন বা মারণ জিন, এটাও মেন্ডেলের প্রথম সূত্র। সমপ্রকটতা, এটাও মেন্ডেলের প্রথম সূত্র। যদি মনে না রাখতে পারো, মনে রাখবো অসমমালী, অসম প্রকটতা, সমদীয় সমপ্রকটতা, মালি মারণ জিন অথবা লিথাল জিন। তাহলে পরিপূরক জিন, এটা কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এবং পরিপূরক জিনের অনুপাত ছিল 9:7। শুধুমাত্র প্রকট এপিস্টেসিসের অনুপাত ছিল 13:3। বংশগতিবিদ্যার জনক, এটাও অলরেডি পড়াইছি, গ্রেগর জোহান মেন্ডেল। ডারউইন কিন্তু বিবর্তনের জনক না। হ্যাঁ, গ্রেগর জোহান মেন্ডেল, এটা হবে জন গ্রেগর মেন্ডেল, আবার দেখায় না, গ্রেগর জোহান মেন্ডেল। 43 সি। সর্বজনীন দাতা, সর্বজনীন দাতা কে বলতো? ও, কারণ এর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই, ওতে কোনো অ্যান্টিজেন নাই, এই জন্য ও কি? সর্বজনীন দাতা। আর এ বিটা হচ্ছে সর্বজনীন গ্রহিতা, এ বি কি? সর্বজনীন গ্রহিতা। এবার 45-এ আসি। জার্মপ্লাজম মতবাদ কে দেয়? জার্মপ্লাজম মতবাদ দেয় কে বলতো? ভাইজম্যান, ভাইজম্যান। জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ কে দেয়? ভাইজম্যান দেয়। ওকে, ডারউইন এ দেয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ। হাক্সলে কি বলছে? পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। ল্যামার্ক দিছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ল্যামার্ক কি দিছে বলতো? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দিছে কে? ল্যামার্ক দিছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দিছে ল্যামার্ক। ওকে, বারবার কর্নারে চলে আসে কেন? এবার আসি 46। হিমোফিলিক পুরুষ, স্বাভাবিক মহিলার প্রজননে F1 সন্তান হবে। হিমোফিলিক পুরুষ মানে কি? X ছোট হাতের H Y, স্বাভাবিক মহিলা মানে XX। এই ক্ষেত্রে সন্তান কেমন হবে? তাহলে তুমি ক্রস করে দেখো, XH X হচ্ছে, আবার XH X হচ্ছে, XY XY। তাইলে হিমোফিলিক বাহক কন্যা আমরা পাচ্ছি, ঠিক আছে, পুত্র স্বাভাবিক পাচ্ছি, হিমোফিলিক পুত্র কি পাচ্ছি? না। তাহলে উত্তর কত হবে? 46-এর এ।
এগুলো খুবই সহজ, এগুলো তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষাতেও আসবে, অ্যাডমিশনও আসতে পারে। ডারউইনের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি? গলার ক্রমব্যবহার, গলার দৈর্ঘ্যের প্রসারণ, হ্যাঁ এই দুটো হবে। প্রাকৃতিক নির্বাচন কিন্তু এখানে কাজ করবে না, হ্যাঁ। তাইলে এটা হচ্ছে ব্যবহার, তাহলে তোমার এখানে তোমার 47-এর এ উত্তর হবে। 47-এর উত্তর কত হবে? এ। এবং এগুলাও কিন্তু অলরেডি তোমাকে করাইছি। বাবার রক্তের গ্রুপ এ বি, মায়ের রক্তের গ্রুপ এ হলে তাদের সন্তানদের মধ্যে পিতামাতার রক্তের গ্রুপ হবার সম্ভাবনা কতটুকু? এটা আমরা একটু করে দেখি। বাবার রক্তের গ্রুপ কি? এ বি, তাহলে আমরা দুইটা গ্যামেট পাচ্ছি এ বি। মায়ের আসছে ও, মানে ও ও। এবার তুমি ক্রস করে দেখো, এ ওতে হবে এ, এ আর ও ক্রস করো, এ ও ক্রস করো এ, বিও মানে বি, বিও মানে বি। তাহলে দেখো এখানে পিতামাতার কোন রক্তের গ্রুপ পাচ্ছে না, তাহলে 0%। কত পার্সেন্ট? 0%। 48-এর এ। ওকে, এবার খেয়াল করি ল্যামার্কবাদের মূল, ল্যামার্ক কি দিছিল? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এখন অপশনে তুমি খুঁজবা কোনটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদের মধ্যে আছে। দেখো অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য, এটা বুঝা গেছে। এবার আসি আমরা, লাল ফুল সাদা ফুল মিলে কি হয়েছে? গোলাপি ফুল। তাহলে উদ্দীপকের আলোকে F2 জনিতে একই অনুপাতের ফুল। আমরা জানি কি তোমার এটা তো অসম্পূর্ণ প্রকটতা, এবং এই ক্ষেত্রে অনুপাত কত ছিল? 1:2:1। একটা লাল ফুল ছিল, একটা সাদা ফুল ছিল, আর দুইটা গোলাপি ফুল ছিল। তাহলে একই অনুপাতের ফুল কি কি? লাল আর সাদা, কারণ গোলাপি তো দুইটা হয়ে যাচ্ছে, তাহলে 2 আর 3। 50-র সি উত্তর হবে। 50-র কত উত্তর হবে? সি। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, ডায়াফ্রাম কি নিষ্ক্রিয়? না। প্লিহাও নিষ্ক্রিয় না। কর্ণাস্থি না। কানের পেশি, কর্ণাস্থি হবে না, কি হবে? কানের পেশি, কর্ণপেশি। আর এই যে আমরা তো অলরেডি বলছি যে তোমার পুচ্ছস্থি বা কক্কিস, এটা তোমার মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। এবার বর্ণান্ধতায় আক্রান্ত কন্যার বাবা মা হলো, বর্ণান্ধতায় আক্রান্ত কন্যার বাবা মা, তার মানে কন্যা বর্ণান্ধ, মানে এক্স ছোট হাতের সি, এক্স ছোট হাতের সি। এখন এর একটা পিতা থেকে আসতেছে, একটা মাতা থেকে আসতেছে, তাহলে দেখো এক্স সি ওয়াই হবে, না হলে তো আরেকটা তোমার এক্স সি এক্স। তাইলে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে বাবা আক্রান্ত হওয়াই লাগবে কন্যা আক্রান্ত হতে গেলে, কারণ এক্স সি একটা পিতা, এক্স সি ওয়াই, আর মা বাহক হলেও হবে, আক্রান্ত হলেও হবে। এখন তুমি অপশন মিলাও, স্বাভাবিক মা বর্ণান্ধ বাবা, হ্যাঁ বর্ণান্ধ বাবা, কিন্তু মা স্বাভাবিক হলে হবে না। মা হয় বাহক হওয়া লাগবে, না হলে আক্রান্ত হওয়া লাগবে। বাহক মা স্বাভাবিক বাবা তো স্বাভাবিক হওয়াই যাবে না, আক্রান্ত হতে হবে। স্বাভাবিক বাবা হলেও হবে না, তাহলে হওয়া লাগবে বর্ণান্ধ বাবা এবং বাহক মা। এই যে এটা আমার মা আক্রান্ত হলেও হবে, সমস্যা নাই। তাহলে 52 সি। এখন অপশন টেস্ট করে তুমি দেখবা কোনটা হয়। ওকে, অ্যান্টিবডিহীন রক্তের গ্রুপ কোনটা বলো তো? এ বি, কারণ এ বিতে দুই ধরনের অ্যান্টিজেনই আছে, এ এবং বি দুই ধরনেরই অ্যান্টিজেন আছে, কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। আর ও ব্লাড গ্রুপ কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু এ ও বি উভয় ধরনের অ্যান্টিবডি আছে। এবার খেয়াল করো, তাহলে দেখো তোমার এক্স লিঙ্ক যে ডিসঅর্ডারগুলো আছে খুব ভালো করে সলভ করতে হবে, বোর্ডে কিন্তু এগুলো বারবার রিপিটেড প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, বলছে কি রাকিব এবং ও সুমি দম্পতির মধ্যে সুমি বর্ণান্ধতার বাহক, তাহলে রাকিব স্বাভাবিক এক্স ওয়াই, আর সুমি কি বর্ণান্ধতার বাহক, মানে কি এক্স সি এক্স। এখন তুমি খুঁজে দেখো কোনটাতে, এটা তো হবেই না, এটা তো আক্রান্ত, এটাও হবে না। এখন এটা না আবার প্লাস প্লাস দিছে, এটাও হবে না। ছোট হাতের সি আছে, এটা হবে, এটাই হবে। হ্যাঁ, এটাতে বোঝাচ্ছে ছোট হাতের সি দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার আক্রান্ত, আর প্লাস দিয়ে বোঝাচ্ছে এটা স্বাভাবিক। কি বোঝাচ্ছে? স্বাভাবিক। এবার উদ্দীপকের দম্পতির সন্তানগুলো হতে পারে, কেমন হতে পারে? তাহলে আমরা একটু ক্রস করে দেখি এক্স ওয়াই এক্স সি এক্স। তাহলে ক্রস যদি এটার সাথে এই দুটা গুণ দিই, এক্স এক্স সি,
এক্স এক্স, আবার এক্স সি ওয়াই এক্স ওয়াই। তাহলে 50% মেয়ে বর্ণান্ধ। মেয়ে কি বর্ণান্ধ হচ্ছে না, 50% মেয়ে বাহক, হ্যাঁ বাহক কিন্তু হচ্ছে, এই দুইজনের মধ্যে একজন হচ্ছে ছেলে, কিন্তু একজন বাহক হচ্ছে, মানে দুইজনের একজন বর্ণান্ধ হচ্ছে। তার মানে তোমার 2 আর 3, মানে 55-এর উত্তর কত হবে? সি। 55-এর উত্তর কত হবে? সি উত্তর হবে। ওকে। মানুষের হাতের সাথে সমসমস্ত অঙ্গ, মানুষের হাতের সাথে সমসমস্ত অঙ্গ মানে কি? যার উৎপত্তি এবং গঠন একই। এইটা সিলের ফ্লাপার হবে, হ্যাঁ সিলের ফ্লাপার হবে। আর কি হবে বলতো? পাখির ডানা হতে পারে, প্রজাপতির ডানা মনে হয় হবে না। 56-এর উত্তর কত দেখে আসি, এটা একটু দাঁড়াও। 56 সি, 56-এর উত্তর কত? সি। সেটাই বললাম, প্রজাপতির ডানা হবে না, পাখির ডানা হবে, আর সিলের ফ্লাপার হবে, এই দুইটা হবে। প্রজাপতির ডানা এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। প্রজাপতির ডানা কি অঙ্গ বলতো? সমবৃত্তি অঙ্গ, হ্যাঁ। পাখির ডানা, প্রজাপতির ডানা, বাদুরের ডানা, এগুলা। আর্কিওপটেরিক্স থেকে কোন শ্রেণী উৎপত্তি হয়েছে আমরা কিন্তু বলছি। আর্কিওপটেরিক্স তৈরি হয় কিন্তু সরীসৃপ বা রেপটিলিয়া থেকে, আর আর্কিওপটেরিক্স থেকে তৈরি হয় পাখি। তাহলে আর্কিওপটেরিক্স থেকে কোন শ্রেণীর উৎপত্তি হয়েছে? এভিস, পাখির উৎপত্তি হয়েছে, এভিস। ওকে। প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কি বলা হয় বলতো? ডারউইনিজম। ডারউইন দিছে না, আর ল্যামার্কিজম বিজ্ঞানী ল্যামার্ক দিছে, আর অ্যালট্রুইজম আছে পরার্থপরতা, তোমাদের এই চ্যাপ্টারে নাই। এবার আসি 59। হোমোজাইগাস প্রকট। হোমোজাইগাস প্রকট কি হবে? বড় হাতের টি, বড় হাতের টি। এটা তো হেটারোজাইগাস হবে না, আর এটা হোমোজাইগাস কিন্তু প্রকট না, এটা প্রচ্ছন্ন, এটাও হবে না। তাহলে এখানে উত্তর নাই, কিন্তু এখানে উত্তর নাই। ওকে। এবার আসি আমরা ডাইহাইব্রিড ক্রসের অনুপাত। ডাইহাইব্রিড দেখো 2:1, এটা মারঞ্জিন বা লিথাল জিনের অনুপাত। 3:1, এটা মোনোহাইব্রিড ক্রস বা মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত। 1:2:1, এটা তোমার মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত, আর মেন্ডেলের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকটতার অনুপাত। আর 9:3:3:1, এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রসের অনুপাত। তাহলে 60-র উত্তর হবে ডি। 60-র কত উত্তর হবে? ডি। এবার আসি, শাকিল সাহেব স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষ, তার মানে শাকিল সাহেবের জিনোটাইপ কি হবে? এক্স ওয়াই। কিন্তু ওনার একমাত্র পুত্র বর্ণান্ধ, একমাত্র পুত্র কি? বর্ণান্ধ, হ্যাঁ। তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্সি, তাহলে পুত্রের জিনোটাইপ কি হবে? এক্স সি ওয়াই। স্বাভাবিক জিন আবার এরা এক্স টি দিছে। আচ্ছা, সন্তানের জিনোটাইপ কি হবে? তাহলে এক্স সি ওয়াই, এটা হবে এক্স সি। আচ্ছা দাঁড়াও দেখি, সন্তানের জিনোটাইপ কি হবে? এটা তো মেয়ের ক্ষেত্রে আছে, এটা হবে না, ছেলে বলছে, হ্যাঁ একমাত্র পুত্র বর্ণান্ধ, তাহলে সন্তানের জিনোটাইপ এটা হবে। 61-এর উত্তর কত? ডি। ডি, হ্যাঁ। এটা কেন হবে না? কারণ দুইটাই তো মেয়ে। এটা মেয়ে স্বাভাবিক, এটা ছেলে স্বাভাবিক। ওকে। শাকিল সাহেবের স্ত্রীর সম্ভাব্য জিনোটাইপ, স্ত্রীর সম্ভাব্য জিনোটাইপ। এখন এটা আমরা বের করতে পারবো, কিভাবে বের করতে পারবো? দেখো এক্স সি ওয়াই। এখন বাবা কি বলতো? বাবা হচ্ছে এক্স ওয়াই, এটা আমরা জানি, বাবা যেহেতু স্বাভাবিক। এখন আমাদের এই ওয়াই এর সাথে আসলে সম্পর্ক, ছেলের সম্পর্ক কার সাথে? ওয়াই এর সাথে। এখন হয় মার বাহক হওয়া যাবে, না হয় মা আক্রান্ত হবে। আক্রান্ত হলেও ছেলে আক্রান্ত হচ্ছে, বাহক হলেও ছেলে আক্রান্ত হচ্ছে। তাহলে এটার উত্তর কত হবে বলতো? মায়ের ক্ষেত্রে এক্সি এক্সি হতে পারে, এটাও হতে পারে, কিন্তু মা স্বাভাবিক হলে তো হবে না। তাহলে উত্তর হবে 2 আর 3, 62 সি। আশা করি বুঝতে পারতেছো। 62-র উত্তর কত হবে? সি। কেন 9:3:3:1 নয় 13:3 হয়েছে? 13:3 এটা প্রকট এপিস্টেসিসের অনুপাত। তাহলে প্রকট এপিস্টেসিস যেহেতু না, এপিস্টেসিসই উত্তর হবে। দ্বৈত প্রস্থনে এপিস্টেসিসের অনুপাত কত? দ্বৈত প্রস্থনে এপিস্টেসিসের অনুপাত 9:7, হ্যাঁ 9:7। পলিজিনের অনুপাত 1:4:6:4:1। মারঞ্জিন বা লিথাল জিনের অনুপাত কত? 2:1। মারঞ্জিন বা লিথাল জিনের অনুপাত কত? 2:1। এবার সর্বপ্রথম জেনেটিক্স শব্দ কে প্রচলন করেন?
এটা হবে উইলিয়াম বেটসন। উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক্স শব্দ কে প্রবর্তন করেন? উইলিয়াম বেটসন। এবার আসি, রুহানি লাল ও সবুজ রঙের ড্রেস পরে বেড়াতে গেলে সুহানির সাথে দেখা হলো, সুহানির ড্রেসের রং শনাক্ত করতে পারে নাই, তার মানে সুহানির লাল সবুজ বর্ণান্ধতা আছে। সুহানির কি সমস্যা? লাল সবুজ বর্ণান্ধতা। হ্যাঁ, আর এই যে ক্রিস্টমাস ডিজিজ বলো, এটা তো তুমি তো জানো, হিমোফিলিয়ার সাথে তো আর বর্ণান্ধতার সম্পর্ক নাই। মাসকুলার ডিস্ট্রফির সম্পর্ক হচ্ছে পেশির সাথে। আর ব্র্যাকিফ্যালাঞ্জিতে আঙ্গুলগুলো ছোট ছোট হয়ে যায়, এবং এই ব্র্যাকিফ্যালাঞ্জি তোমার লিথাল জিনের প্রভাবে হয়। কি জিনের প্রভাবে হয়? লিথাল জিনের প্রভাবে হয় ব্র্যাকিফ্যালাঞ্জি। এবার সুহানির সমস্যা, এটা প্রচ্ছন্ন জিন, হ্যাঁ এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের জন্য হয়। আমরা এই ছোট হাতের সি দিই, হ্যাঁ, এর কারণে রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। এটার তো সম্ভাবনা নাই, কারণ রক্তের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এর কারণে ট্রাফিক সিগন্যাল বুঝতে পারে না। হ্যাঁ, কারণ তুমি যদি লাল আর সবুজ বর্ণ বুঝতে না পারো, তাহলে ট্রাফিক সিগন্যাল তো অবশ্যই বুঝতে পারবা না। তাহলে উত্তর কত হবে? 66 এর বি উত্তর হবে, 66 বি। ওকে, এবার আসি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কে দিচ্ছে? আমরা এটাও কিন্তু অলরেডি পড়ছি। ল্যামার্ক দিছে, হেকেল দিছে পুনরাবৃত্তি মতবাদ, ডারউইন দিছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, আর ভাইসম্যান দিছে জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ বা নব্য ডারউইনবাদ দিছে। আচ্ছা, জনাব নাইম দম্পতির সন্তানদের 50% লিঙ্গ নির্ধারিত রোগে আক্রান্ত, এবং 50 মানে তাদের সন্তানদের 50% আক্রান্ত আর 50% বাহক। তাহলে সন্তানদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত? 50% আক্রান্ত, 50% বাহক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্নগুলো একটু দেখি, প্রশ্ন কি বলছে। সন্তানদের মধ্যে 50% বাহক, 50% আক্রান্ত। উদ্দীপকের আলোকে সন্তানরা কখন এমন হতে পারে? তাইলে তুমি একটু খেয়াল করে দেখো যে বাবা আক্রান্ত, মা স্বাভাবিক, এটা না এখন পুরাটাই তোমার করতে হবে। কারণ তুমি যদি এভাবে করে দেখো যে বাহক কত পার্সেন্ট বলছে? 50% বাহক বলছে। দাঁড়াও তো 1 মিনিট, প্রশ্নটা আর একবার একটু দেখি, আমি দেখি শর্ট করা যায় কিনা। 50% বাহক আর 50% আক্রান্ত। আচ্ছা, হ্যাঁ, এবার একটু দেখা যায় সন্তানদের মধ্যে বাহক 50%, তাইলে এক্সসি এক্স আবার এক্সসি হতে হবে। হ্যাঁ, কারণ তোমার 50% বাহক হলো, তাইলে এক্সসি ওয়াই হতে হবে। এবার তুমি বুঝতে পারতেছো যে দেখো, তাহলে সন্তানদের মধ্যে 50% বাহক পাইছি আমরা, 50% আক্রান্ত পাইছি আমরা। এখন এদের বাবা মা বের করতে হবে। এদের বাবা মা বের করা খুবই সহজ। দেখো, ওয়াই জিনটার ক্ষেত্রে তাহলে আমরা বাবা ধরলাম এক্স ওয়াই। এখন বাবা অবশ্যই আক্রান্ত হওয়া লাগবে, না হলে তো কন্যারা আক্রান্ত হতে পারতেছে না। হ্যাঁ, বাবা আক্রান্ত হওয়া লাগবে। ওকে, এবার মায়ের ক্ষেত্রে আমরা দেখি, মায়ের ক্ষেত্রে এক্স সি এক্স, মা বাহক হলেও হয়। কিভাবে হয় দেখো, আচ্ছা এটা আমাদের মনে হয় পুরাটাই করতে হবে, বাবা আক্রান্ত, মা স্বাভাবিক হলে কি হয়? মা স্বাভাবিক হলে এক্সি হয়ে যায়, এক্সি দেখি, এক্সি হলে সেটা আক্রান্ত হচ্ছে, এক্সি হলে সেটা আক্রান্ত হচ্ছে, আবার এক্স মানে এটা বাহক হচ্ছে। ঠিক আছে, এবার এখানে আসি, এক্স ওয়াই হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে তো তোমার বাহক তো 50% হচ্ছে না। দেখি 68 উত্তর কত দিয়া, দাঁড়াও 1 মিনিট, 68টা শর্টকাটে করতে পারলাম না। 68 বি উত্তর দিয়া, দেখি বি, বাবা স্বাভাবিক কিন্তু মা আক্রান্ত। এটা একটু করে দেখি, বাবা স্বাভাবিক এক্স ওয়াই, মা আক্রান্ত এক্সি করে দেখলে আমরা কি পাবো? এক্সি এক্স আবার এক্সি এক্স। দেখো 50% কিন্তু আমরা পেয়ে গেছি, বাহক পেয়ে গেছি। এবার আক্রান্ত এক্সি ওয়াই এক্সি, হ্যাঁ এটা কিন্তু মেলে, তাহলে তোমার বি উত্তর হবে। হ্যাঁ,
তাহলে তোমার এটা একটু এভাবে করে দেখতে হবে, কারণ তুমি এখান থেকে মিলাতে গেলে, দেখি মিলানো সম্ভব কি না। আমার এটা প্রথমে ঠিকই ছিল, এটা বের করা ঠিকই ছিল, তাহলে এখান থেকে মিলানো সম্ভব, মেবি মিলানো সম্ভব। হ্যাঁ দেখো, আমরা ওয়াই বসাইলাম, এবার এক্সি এক্সি, আচ্ছা এটা তোমাকে পুরোটা করতে হবে আসলে, এছাড়া মিলানো সম্ভব না। ওকে, মানবদেহ অকার্যকর মানে লুপ্ত প্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ। উপপল্লব বলছিলাম, কর্ণপেশী আর অ্যাপেন্ডিক্স, তিনটাই হবে, তিনটাই হবে। হ্যাঁ, এবার আসি 70। প্রাথমিক পর্যায়ে ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলা কে চিহ্নিত করেন? ভাইজম্যান, সে নব্য ডারউইনবাদ দিছিল। কি ছিল? নব্য ডারউইনবাদ বা জাম্পলাজম সোমাটোপ্লাজম মতবাদ দিছিল। ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণের পদ্ধতি কি? এক্স 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 জিরো। এটা কিন্তু একবার অ্যাডমিশনে আসছিল যে তোমার কোন প্রাণীর পুরুষ অপেক্ষা স্ত্রীদের একটা ক্রোমোজোম বেশি থাকে। দেখো এক্স 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 জিরো, পুরুষের কিন্তু ক্রোমোজোম একটা নাই, কম। বোঝা গেছে? কোন প্রাণীর পুরুষ অপেক্ষা স্ত্রীদের একটা ক্রোমোজোম বেশি থাকে? উত্তর কি হবে? ঘাস ফড়িং। ঘাস ফড়িং, আর একটা আছে ডায়োস্কোরিয়া, ডায়োস্কোরিয়া। ঘাস ফড়িং আর একটা ডায়োস্কোরিয়া। আর এক্স 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 ওয়াই, এটা আছে মানুষ, মানুষের ক্ষেত্রে। এক্স 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 ওয়াই কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম এপিস্টেসিস কি ছিল? এপিস্টেসিস ছিল দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। অসম্পূর্ণ প্রকটতা, সম্পূর্ণতা, মারণজিন বা লিথাল জিন। তাহলে 1 আর 3, 72 উত্তর কত হবে? বি। 72 উত্তর হবে বি, উত্তর হবে 72 বি। ওকে, 72 বি। এবার আসি আমরা দুইটা কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানোর ফলে সাদা ও কালো উভয় ধরনের অপত্য জন্ম নিল। দুইটা কালো গিনিপিগের মধ্যে আমরা ক্রস করছি, দুইটা কালো গিনিপিগ, সাদা ও কালো উভয়। তাহলে কালো গিনিপিগটা কেমন হতে পারে? বড় হাতের বি, ছোট হাতের বি, যেহেতু আমরা সাদা কালো উভয়ই পাচ্ছি। ওকে, তার মানে এটা তোমার এই যে F1 জনু যেটা ছিল। ওকে, F1 জনু যেটা ছিল। এখন খেয়াল করো, উদ্দীপকের গিনিপিগের, উদ্দীপকে উল্লেখিত গিনিপিগের পিতা মাতার জিনোটাইপ কি হবে? কি হবে বলো তো? বড় হাতের বি, ছোট হাতের বি, যেটা আমি বললাম, বড় হাতের বি, ছোট হাতের বি। 73 এ উত্তর হবে। এবং অনুপাত কেমন হবে? অনুপাত হবে, আচ্ছা এটা আমি একটু করাই দিই। দেখো আমরা জানি বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি, কালো সাদা মিলে আমরা পাচ্ছি বড় হাতের বি, ছোট হাতের বি, কালো পাচ্ছি। এবং এদের মধ্যে যখন আমরা ক্রস করব, তখন এই যে বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, বি বি মিলে কালো পাবো আমরা। বড় হাতের বি, ছোট হাতের বি মিলে কি পাবো? কালো পাবো, যেহেতু এটা কালো। আবার বড় হাতের বি, ছোট হাতের বি মিলেও কালো পাবো। ছোট হাতের বি আর ছোট হাতের বি মিলে কি পাবো? সাদা পাবো, যেটা আছে মেন্ডেলের প্রথম সূত্র। তাহলে অনুপাত কত হবে? 3:1। 3:1, কালো ও সাদার অনুপাত কত? 3:1 হবে। ওকে, মানুষের লিঙ্গ জড়িত অস্বাভাবিকতা মানে এক্স লিঙ্ক ডিসঅর্ডারের কথা বলছে। হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া কি ডিসঅর্ডার? অটোজোমাল, নট এক্স লিঙ্ক ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার। তাহলে উত্তর হবে 1 আর 3, 75 এর বি। ওকে, আশা করি যারা লাইভে ছিলা ক্লাসটা বুঝতে পারছো। ওকে, আমরা এর আরও 50% বাকি আছে, 75টা আজকে সলভ করলাম। নেক্সট দিন আমরা জুওলজির সাথে সাথে বাকি 75টা সলভ করব। আশা করি কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে একটু জানাবে আমাকে। হ্যাঁ, যারা পরে করবে তারাও একটু জানাবে ক্লাস কেমন লাগলো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।